প্রধানমন্ত্রী আজকে মন খারাপ করে বলেছেন কক্সবাজারে যে বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একটা বাজেট দিয়েছেন যেই বাজেটকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বিভিন্ন দেশ থেকে। ফলে এই বাজেটের সমালোচনা, যৌক্তিক সমালোচনা বিরোধী দল হিসেবে আমাদেরকে করতেই হবে। আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে দেশে সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। আজকে হারে হারে বাংলাদেশের জনগণ সেটা দেখতে পাচ্ছে। ব্যাংক দখল শুরু হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংকে নতুন করে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। আপনি যতই অস্বীকার করুন না কেন, আমরা জানি এস আলমের গাড়িতে চড়ে কে বাংলাদেশে সংবর্ধনা নিয়েছিল। এস আলমকে কারা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের জনগণ জানে। ইসলামী ব্যাংককে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটাও বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণ জানছে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। গ্রামে গঞ্জে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, দিনে 8 বার 10 বার করে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের দাম এই সরকারকে বাড়াতে হবেই, কারণ এই সরকার আওয়ামী লীগের সরকারের করা অসম চুক্তিগুলো এখনো বহাল রেখেছে। আপনি আদানির চুক্তি আপনাকে বাতিল করতেই হবে, না হলে আপনি বিদ্যুতের দাম কোনোদিনই বাংলাদেশে কমাতে পারবেন না। ফলে আপনি আদানির চুক্তি বহাল রাখবেন, আপনি ইসলামী ব্যাংককে নতুন করে আসলামের হাতে তুলে দিবেন, আপনি দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো ধরনের সংস্কার করবেন না। আর আপনার বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বিরোধী দল থেকে অনেক বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। ফলে সরকারের কাছে আমরা বলবো যে বাজেট দিয়েছেন, এই বাজেট বাংলাদেশের জনগণের কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে। পুলিশ সংস্কার করতে হবে, দুদক সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। গতকালকে এই খবর দেখলাম যেই আপনাদের চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে। সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ফলে সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। জনসংশ্লিষ্ট ইস্যুতে বিরোধী দলকে সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি গত 2-1 দিন আগেই বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার এসেছে, এবং আমরা গতকালকে মৌলভীবাজারে সীমান্তে আবার একজন বাংলাদেশি হত্যার খবর পেয়েছি। বলে উনি এসে যেই সুসম্পর্ক এবং বন্ধুত্বের কথা বলেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে, নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক নয়। সেই ফয়সালা 1947 সালেই হয়ে গিয়েছিল। 1947 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল বাংলা স্বাধীন সার্বভৌম হবে। 1971 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল। 2024 সালে পুনরায় আবার ফয়সালা হয়ে গিয়েছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি থাকবে না, বাংলাদেশে কারোর সাথে বাংলাদেশ আপোষ করবে না। মর্যাদা এবং ন্যায় নীতির ভিত্তিতেই বাংলাদেশ সকলের সাথে সম্পর্ক তৈরি করবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের কাছে এটাই অনুরোধ, এটাই আহ্বান নিয়ে এসেছি। এরকম প্রত্যেকটি জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা যাবে, দুর্নীতি স্বৈরাচারের পক্ষে যারা যাবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। সরকারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রত্যেকটা মন্ত্রীকে
জবাবদিহিতা আনতে হবে। সেই দায়িত্ব আমরা সংসদে পালন করব এবং আপনারা যারা মাঠে আছেন, জনগণের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকেও সেই দায়িত্ব পালন করে যেতে হবে। সরকারের হাতে খুব বেশি সময় নেই যদি সরকার এইভাবেই চলতে থাকে। ফলে সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, জনগণের পক্ষে আসুন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আসুন, নতুন বাংলাদেশের পক্ষে আসুন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। আবারও দেখা হবে। লড়াই আমাদের চলমান থাকবে, সংগ্রাম আমাদের চলমান থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চট্টলাবাসী, আপনারা ভালো আছেন? আয় কিন্তু অনরার ফোয়া এই চট্টগ্রাম, আমরা এই চট্টগ্রামের মাটিতে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এই চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের সূতিকাগার। একটু আগে আমার ভাইয়েরা বলে গেছেন, এখান থেকে আন্দোলন শুরু হবে। আমার মোহতারাম চাচা জনাব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম থেকে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলন সফলতা না ছুঁয়ে শেষ হয় না। আজকে জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, আমাদের প্রিয় বিএনপি আজকে যেই পথে হাঁটা শুরু করেছে, আমাদের খুব দুঃখ লাগে। আমার একটা কথা মনে পড়েছে, একটা পাখি আছে ময়না পাখি, সুন্দর হাঁটে। আরেকটা পাখি আছে কাক, সুন্দর করে হাঁটতে জানে না। কাকের হাঁটা নষ্ট হয়েছে কিভাবে? ময়না পাখির মতো সুন্দর করে হাঁটা নকল করতে গিয়ে কাক তার নিজের হাঁটা ভুলে লাফিয়ে লাফিয়ে হাঁটা শুরু করেছে। আজকে বিএনপির অবস্থা হয়েছে সেরকম। আওয়ামী লীগকে নকল করতে গিয়ে একটু আগে রাশেদ প্রধান বলেছেন, এতগুলো ইস্যু সৃষ্টি করেছে আওয়ামী লীগের মতো, মূল ইস্যু থেকে আমাদের দৃষ্টিকে সরানোর জন্য। আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের হাঁটা নকল করতে গিয়ে বিএনপি এখন নিজের হাঁটা ভুলে গেছে, জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে, খালেদা জিয়ার পথে নাই। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, এই বিএনপি জিয়ার বিএনপি নয়, খালেদার বিএনপি নয়, এই বিএনপি মোদির বিএনপি। কাকের মতো লাফিয়ে লাফিয়ে হেঁটে যদি আপনারা মোদির কোলে উঠতে চান, চট্টগ্রামের মানুষ সর্বপ্রথম এখান থেকে আবার ভারতীয় আধিপত্যবাদকে দূর করার জন্য, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য নতুন করে আবার সংগ্রামের ডাক দেবে। সেই সংগ্রাম সফলতার মুখ দেখে ইনশাআল্লাহ আমরা করে ফিরব। সেই সংগ্রামের জন্যে আপনারা প্রস্তুত আছেন তো? ডাক আসবে 11 দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে। আমাদের কথা পরিষ্কার, যেই রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় গেছেন, গণভোটের রায়কে চিন্তায় করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তারপরও আপনাদেরকে বাধ্য করব বাংলাদেশের মাটিতে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবার জন্যে। সংগ্রামী জনতা, আগামী দিনে এই আধিপত্যবাদী অপশক্তির তাবেদার হিসেবে যেই নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হতে যাচ্ছে, বিশেষ করে সংসদে যেই নতুন নতুন বক্তব্য দেন নতুন মুফতি সাহেব, তিনি ফতোয়া দিয়েছেন অমুক ব্যাংক ইসলামী ব্যাংক না, অমুক দল ইসলামী দল না, আপনারা ইসলামী দল। নতুন নতুন ফতোয়া দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। জনগণ কিন্তু আপনাদেরকে চিহ্নিত করে রাখছে। নেপালের পরিণতি বরণ করার জন্য বেশি উদ্গ্রীব হয়েন না। এই দেশের জনগণ জানে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করেই ঘরে ফিরব। এই দেশের মানুষের গণভোটের রায় বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহুল আজিজ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবর্গ, এই বিভাগের নেতৃবর্গ, জুলাই যুদ্ধের শরীকগণ, আমার সামনে চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি যদি আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই, বাংলাদেশ কেমন আছে? আপনারাও বলছেন ভালো নাই, আমিও বলছি ভালো নাই। অনেক উদাহরণ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সর্বশেষ আমার আগে রাশেদ প্রধান অ্যাম্বাসেডর সম্পর্কে কথা বলেছে। আমি অ্যাম্বাসেডর স্বীকার করতে রাজি না। চারদিকে পুশব্যাক হচ্ছে, আপনারা শুনছেন? নতুন করে অ্যাম্বাসেডরের নামে নতুন পুশব্যাক হয়েছে। সেই ত্রিবেদী বিজেপির 55 বছরের রাজনীতিবিদ আজকে বাংলাদেশে হেঁটে বাংলাদেশে পুশিন হয়ে উনি চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের স্বাধীনতাকে। উনি চ্যালেঞ্জ করেছে আপনার আমার সার্বভৌমত্বকে, আপনি আমার মানচিত্রকে। আমি আজকের এই বিরোধী দলের সমাবেশের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এই বিজেপির নেতাকে প্রশ্ন করুন, স্বাধীন দেশে হেঁটে এসে আপনি এই স্বাধীনতাকে কিভাবে একসাথে মিলিয়ে ফেলেন। আপনারা বুঝতে পারছেন আমার স্বাধীনতা হুমকির মুখে। এ দেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য অনেক সুকৌশলে বড় বড় কাজ করা হচ্ছে। আমরা বিষয়গুলো না দেখেও না দেখার ভান করছি। আজকে গাইবান্ধাতে মূর্তি নির্মাণ করা হয়েছে। আমরা এতদিন মুরাল দেখেছি, রাজনৈতিক নেতাদের মূর্তি দেখেছি। আজকে যেখানে আমার বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়, অন্যদিকে গাইবান্ধাতে যখন মূর্তি তৈরি করা হয়, এদেশের মুসলিম সমাজ কোনোভাবে বুঝতে পারছে না এটা আমাদের জন্য কত বিপদের কারণ। আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদেরকে সকলকে বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা নৈতিকতাহীন শিক্ষায় আমার জাতি ধ্বংস হয়ে গিয়েছে। আর এই সরকার নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে সংস্কৃতির এবং নৃত্যের শিক্ষক নিয়োগ দিচ্ছে। মিরপুরের মানুষ কিন্তু সরকারকে ভুয়া বলেছিল, আর এটার সার্টিফিকেট দিয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী। উনি বলেছেন বিরোধী দল এই বাজেট সম্পর্কে যে আন্দোলন করে, সেই আন্দোলন নাকি বিড়ি সিগারেটের বিরুদ্ধে, কর বাড়ানোর জন্য নাকি বিরোধী দল আন্দোলন করে। আপনারা কি এটা বিশ্বাস করেন? তাহলে এই কথাটা কি ভুয়া না? আমি এই কথার মাধ্যমে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। ইতিমধ্যে আপনাদেরকে ভুয়া বলতে শুরু করেছে। আপনারা এ ধরনের কার্যক্রম চালালে ইনশাল্লাহ আপনারা ঘর থেকে বের হতে পারবেন না। মানুষ ভুয়া বলে আপনাদেরকে এই বাংলাদেশের মসনদ থেকে ফিরিয়ে দেবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।